This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর কাণ্ডের শাসকের বিরামহীন হুমকি হুঁশিয়ারি। অরব বিশ্বাস, রাজ চক্রবর্তী, মদন মিত্রের পর এবার হুঁশিয়ারি যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। সিপিএম আমলের গুন্ডামি বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী, এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলে যাদবপুরে পুলিশ ঢুকছে না। মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত। হুমকির সুরে যাদবপুরের সাংসদের গলায় এই হুমকির সুর শোনা গেল। যেই দল রাজনৈতিকভাবে কম্পিট করতে পারে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং মানুষের ভোটে জিততে পারে না, তারা খবরে থাকার জন্য, শিরোনামে থাকার জন্য এইসব কাণ্ড কারখানা ঘটায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম নয়। শি ইজ অলওয়েজ উইথ দ্য স্টুডেন্টস। উনি ছাত্রদের ফরে রয়েছেন, উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেন, তাই আমরা এটাকে টলারেট করছি বলতে। সায়নী ঘোষ তার বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে দেবাঞ্জন দে, এসএফআই এর রাজ্য সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, মঞ্জিরা কথা বলছিলাম, সায়নী ঘোষের বক্তব্য আপনাদেরকে আপনি নিশ্চয়ই শুনতে পেলেন। মানে উনি বলছেন মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত। এটা কি কোথাও হুঁশিয়ারি, হুমকি, কি মনে হয়? তৃণমূলের এক একজন নেতামন্ত্রী, সাংসদ, এমপি, এমএলএ তারা প্রত্যেক দিন এক এক রকমের হুমকি হুঁশিয়ারি চালিয়ে যাচ্ছে। এর থেকেই এটা পরিষ্কার হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠানকে দিনের পর দিন মেলাইন করবার চেষ্টা হচ্ছে, একটা জিঙ্গোইজম তৈরি করবার চেষ্টা হচ্ছে যাদবপুরের বিরুদ্ধে। এবং যেটা মূল কথা, একজন শিক্ষামন্ত্রী সে গাড়ির তলায় চাপা দিয়ে মারবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীদের, এই কথাটা থেকে ডিফ্লেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই হুমকি, এই হুঁশিয়ারিগুলোর মানে কি? মানে ছাত্রদেরকে, এরা প্রত্যেকেই তো এদের ছাত্রাবস্থা পেরিয়ে এসছে বলেই জানি, তারপরে এসে এই ধরনের হুমকি হুঁশিয়ারি মানে ছাত্রদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, ছাত্রদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব, আক্রমণাত্মক মনোভাব পোষণ করছে তৃণমূল। এই একটু আগে উনি যে কথাগুলো বলছিলেন, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে একটা প্রেস কনফারেন্স করে জানাক না উনি ছাত্রদের সমর্থন করেন কি করেন না। যদি ছাত্রদের সমর্থনই করেন তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করতে এত অসুবিধা হচ্ছে কেন? সেই জবাবটা এনারা আগে দিক। এত হুমকি, এত হুঁশিয়ারির প্রয়োজনই হবে না যদি ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করতে পারেন রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাস দরকার, ছাত্র সংসদ নির্বাচনটা দরকার, কিন্তু যে পদ্ধতিতে আপনারা চাইছেন সেটা বা যেভাবে হচ্ছে সেটা কি সমর্থন করেন আপনি? না ঠিক হচ্ছে? কোন পদ্ধতিতে? দাবি দেওয়া, আন্দোলন, মিছিল, মিটিং, এগুলো ভুল পদ্ধতি এই রাজ্যের বুকে? গত 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে। এসএফআই সহ সমস্ত বাম ছাত্র সংগঠন তারা রাস্তায় নেমেছে বারংবার। এখন এসে দেখা যাচ্ছে যখনই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে তখনই হয় পুলিশ দিয়ে দমন করা হচ্ছে, অ্যারেস্ট, হামলা, মামলা, হুমকি, আর নবতম সংযোজন গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা। এইভাবে রাজ্যটা চলবে? বুঝতে পারছি দেবাঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। যেই দল রাজনৈতিকভাবে কম্পিট করতে পারে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং মানুষের ভোটে জিততে পারে না, তারা খবরে থাকার জন্য, শিরোনামে থাকার জন্য এইসব কাণ্ড কারখানা ঘটায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম নয়। শি ইজ অলওয়েজ উইথ দ্য স্টুডেন্টস। উনি ছাত্রদের ফরে রয়েছেন, উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেন, তাই আমরা এটাকে টলারেট করছি বলতে। অর্চনা মজুমদার, বিজেপি নেত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনাদি, মঞ্জিরা কথা বলছিলাম, সায়নী ঘোষের বক্তব্যটা আমরা শোনালাম, আপনি নিশ্চয়ই শুনেছেন। সায়নী ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি ভাবছেন? আমি আগেই একটু সংশোধন করি, আমি রাষ্ট্রীয় মহিলা আয়োগের আছি, তো এখন বিজেপি করতে পারি না, কারণ কনস্টিটিউশনাল বডি। দেখুন, যে বক্তব্যটা শুনলাম, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য অত্যন্ত, মানে শুধুমাত্র চিন্তার বিষয় নয়, এটা ভয়ানক কথা বললেন। কারণ একজন নির্বাচিত সাংসদ, যিনি জনপ্রতিনিধি, তার দায়িত্ব, তার কর্তব্য, তার দৃষ্টিভঙ্গি যেগুলো রাজ্যের ছেলে মেয়েদের উপর এফেক্ট করে, তিনি যদি এই ভাষায় কথা বলেন যে আমাদের নেত্রীর ইচ্ছে হলে এটা কোনো ব্যাপার না, অনেক সহজেই ইনি এটাকে এই করতে পারেন, হোয়াট ইজ দ্যাট?
আমরা কি এই রাজ্যে যারা বাসিন্দা, যারা ছাত্রছাত্রী, আমাদের ছেলে মেয়েরা, তাদের কি মানে কারোর কথা মতো আর কি তারা পড়াশোনা করছে না? তাদের গণতান্ত্রিক অধিকার, ছাত্রের অধিকার, এগুলোর উপরে এইভাবে মানে গায়ের জোরে কোনো সরকার চলে না। প্রথম কথা, যা ঘটেছে নিন্দনীয় ঘটনা, এরকম ঘটনা অভিপ্রেত নয়। যাদবপুরে যারা পড়াশোনা করতে আসে তারা আর কিছু না হোক পড়াশোনা মেধাবী এবং পড়াশোনাটা করে, সেই জায়গা থেকে যদি কোনো গন্ডগোল হয় এবং সেটা ম্যানেজ করতে না পারে, সেটা প্রশাসন, ইউনিভার্সিটি। বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ অনেক। যাদবপুর কাণ্ডে অব্যাহত হুমকি হুঁশিয়ারি আর এই প্রথম নয়, আগেও একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন। কেউ বলেছিলেন যাদবপুর দখল করতে 1 মিনিট লাগবে, কেউ বলেছিলেন 2 মিনিটের হুঁশিয়ারি। কি বলেছিলেন দেখুন, ব্যাক টু ব্যাক। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, তো আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। যাদবপুর কাণ্ডে অব্যাহত হুমকি হুঁশিয়ারি, যে কথা বারবার বলছি আমরা, চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর, পাল্টা মদন মিত্র। যাদবপুর কেন, নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন। এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে, হুঙ্কার দিচ্ছেন কে? মদন মিত্র। কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। যাদবপুর এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। আমরা কথা বলেছিলাম বাম নেত্রী দীপশিতা ধরের সঙ্গে, শুনুন তার বক্তব্য। এখন মদন মিত্র বোধহয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্দিবিষ্টি পার করেননি, তাই উনি বুঝতে পারছেন না যে কলেজ, ইউনিভার্সিটির মধ্যে ছাত্রছাত্রীরা যখন বহিরাগত গুন্ডাদের দ্বারা নিগৃহীত হন, পুলিশ যখন বাচ্চা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের মেয়েদের তুলে নিয়ে গিয়ে আক্রমণ করেন, অত্যাচার করেন পুলিশি হেফাজতে, তখন যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নামে, তখন এমন অনেক ফুটো মস্তান, এমন অনেক হাত কাটা মদন আর কান কাটা পল্টু লালকুরা ঘুরে চলে যায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 17 সালের পর থেকে যে কলেজ, ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন গুলো বন্ধ করে রেখেছেন, যদি এত নিজের উপর কনফিডেন্স থাকে ইলেকশন গুলো করে দেখান, সমস্ত জায়গায় তৃণমূল গোহারা হারবে। তরজা চলছে, রাজনৈতিক তরজা, কিন্তু এই যে গত পরশু ক্যাম্পাসে চালিয়ে খেলার হুঁশিয়ারি দিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কি বলেছিলেন, কারণ এই বক্তব্যের পরেই তো এত বিতর্ক। ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীদেরকে মারতে থাকে, যদি বহিরাগত গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেট সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়,
ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নিয়োগ দুর্নীতিতে প্রতারিতর তালিকায় দাপুটে তৃণমূল নেতাও। চাকরি পেতে নাকি 4 কোটি টাকা দিয়েছিলেন নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সিবিআইকে দেওয়া বয়ানে এমনই দাবি করেছে এক সাক্ষী। প্রাথমিক এবং এসএসসি চাকরির তালিকায় পাঠিয়েছিলেন সুফিয়ান। ঠিক কি জানতে পারছি আমরা, জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সিজার, দেখো, যতই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত এগোচ্ছে এবং সেই তদন্তর ভিত্তিতে যে নথি জমা পড়েছে সেখানে স্পষ্ট যে একাধিক তৃণমূল নেতাও কিন্তু প্রতারিতের তালিকায় রয়েছেন। যেমন নন্দীগ্রামের একসময় জেলা পরিষদের সহসভাপতি শেখ সুফিয়ান, তিনিও অভিযোগ করেছেন যে তার কাছ থেকে 4 কোটি টাকা নিয়েছিল অরুণ হাজরা ওরফে চিনুদা, যিনি হচ্ছেন এই সুজয় কৃষ্ণ ভদ্রের অন্যতম এজেন্ট। এবং সেই 4 কোটি টাকা দেওয়া হয়েছিল প্রাথমিক এবং এসএসসি চাকরির জন্য, কিন্তু সেই চাকরিও যেমন হয়নি, তার বিনিময়ে তার বদলে কিন্তু টাকাও তিনি ফেরত পাননি। একাধিকবার তিনি এই চিনুদা বা অরুণ হাজরাকে ফোন করেছেন, কিন্তু তিনি ফোন ধরেননি বা সেই টাকা ফেরত দেননি। এবং সেই প্রসঙ্গে একাধিক যে সাক্ষীর বয়ান উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে এই রকম টাকা লেনদেনের কথা, কোটি কোটি টাকা লেনদেনের কথা, যে টাকা মূলত যেত নিউ আলিপুরে সুজয় কৃষ্ণ ভদ্রের অফিসে। এবং সেই সুজয় কৃষ্ণ ভদ্রের অফিসে এই টাকা পাঠানো হতো। কুন্তল ঘোষ থেকে শুরু করে আরও যে বিভিন্ন সাক্ষীরা রয়েছে তাদের বয়ান থেকে উঠে আসছে, টিভির যে কার্টন যেগুলো রয়েছে সেই টিভির বাক্সে করে সেই টাকা পাঠানো হতো। এবং যখন নিউ আলিপুরে যখন সেই টাকা পৌঁছতো, সেই সময় সেই অফিসে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের অফিসে সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো, যাতে কোনো ধরনের প্রমাণ না থাকে। অর্থাৎ এতটাই পরিকল্পিতভাবে এই সিন্ডিকেট চলছিল, সেটাই কিন্তু সিবিআই দেওয়া চার্জশিটে বিভিন্ন যে সাক্ষীদের বয়ানে তা নথি আকারে উঠে এসছে। সিজার, এই মুহূর্তে যে তথ্য তুমি দিচ্ছিলে, আমরা শেখ সুফিয়ানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এই মুহূর্তে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি, অন্তত এরই প্রেক্ষিতে। আরও একবার আপনাদেরকে জানাই, আবারও সিজারের কাছে ফিরবো, যে নিয়োগ দুর্নীতিতে প্রতারিতর তালিকায় দাপুটে তৃণমূল নেতা, কার নাম আসছে? শেখ সুফিয়ান। চাকরি পেতে 4 কোটি টাকা দিয়েছিলেন নাকি নন্দীগ্রামের এই দাপুটে তৃণমূল নেতা। সিবিআইকে দেওয়া বয়ানে এমন দাবি এক সাক্ষীর। প্রাথমিক আর এসএসসি চাকরি তালিকা পাঠিয়েছিলেন সুফিয়ান। টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে। সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরও এরকম চাঞ্চল্যকর তথ্য। সিজার, এই যে একটার পর একটা তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে, এর এফেক্ট কি? কারণ এক্ষেত্রে তো আমরা দেখছি একের পর এক লোক যাদেরকে ধরা হয়েছিল তারা জামিন পেয়ে যাচ্ছেন। দেখো, এফেক্ট এটাই যে এই যে গোটা সিন্ডিকেট, এই কার্যত ক্রাইম সিন্ডিকেট, সেটা প্রকাশ্যে এসছে, একাধিক ব্যক্তি ভূমিকা প্রকাশ্যে এসছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও ঠিক, সাধারণ চাকরি প্রার্থীরা একদিকে যেমন প্রতারিত হয়েছেন এবং তারা যে সমস্ত স্থানীয় শাসক দলের নেতাদের ভরসা করেছিলেন চাকরির জন্য, তারাও কিন্তু ঘুরপথে তারা প্রতারিত হয়েছেন। এবং এমন এক জায়গায় টাকা পৌঁছেছে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে, সেই টাকা তার পরবর্তীতে কোথায় গেছে সেটার হদিশ কিন্তু এখনো করতে পারেনি সিবিআই। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও সামগ্রিকভাবে এই তদন্ত কোথাও আটকে রয়েছে। কারণ এরপরে আপাতত তোমাকে একটু থামাচ্ছি, তোমাকে ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, আমরা যে তথ্য পাচ্ছি তাতে শেখ সুফিয়ান তিনিও নাকি প্রতারিত হয়েছেন নিয়োগ দুর্নীতিতে, কারণ তিনিও নাকি চাকরি পেতে 4 কোটি টাকা দিয়েছিলেন। কি বলবেন? শেখ সুফিয়ান বলে দিই, এই টাকাটা ওর নেতার কথায় দিয়েছিল না নেত্রীর কথায় দিয়েছিল, কার কথায় দিয়েছিল? তারা অর্ধ সত্য বলে এই সমস্ত মূল দৃষ্টিটা অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করছেন কেন? শেখ সুফিয়ান তো মমতার বিশ্বস্ত সেনাবাহিনীর একজন, তবে সে তাকে বিরুদ্ধে টাকা দিতে হয়েছে। আমি তো জানি, আমার কাছে তৃণমূলের অনেক কর্মী এসে বলেছেন যে তারা তৃণমূল কর্মী বানাচ্ছে, ওদের থেকে 10 নিচ্ছি, তুমি 6 দাও। দৃষ্টি ঘোরানোর কথা এটা কেন বলছেন আপনি? তার কারণ হচ্ছে তারা এই সমস্ত অর্ধসত্য বা সত্য কথা তারা বলছেন না কেন? এই টাকাটা তারা কার নির্দেশে দিয়েছিলেন এবং কাকে দিয়েছেন, কি বলে দিয়েছেন, এই সত্য কথাগুলো তাদের বলা উচিত। সেগুলো না বললে পরে সিবিআই তদন্ত সম্পর্কে মানুষের মনে প্রশ্ন উঠে যাবে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতি, মঞ্জিরা কথা বলছিলাম। তরুণজ্যোতি, আমরা যে খবর পাচ্ছি তাতে এক সময়ের নন্দীগ্রামের দাপুটে নেতা এবং তৃণমূল সুপ্রিমোর অত্যন্ত আস্থাভাজন শেখ সুফিয়ান, তিনিও নাকি প্রতারিত হয়েছিলেন, চাকরি পেতে নাকি 4 কোটি টাকা দিয়েছিলেন। কি বলবেন? কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন সেগুলো তিনি বলুক। চাকরি, আমি আবার বলছি, শিক্ষামন্ত্রীর নাম ছিল পার্থবাবু,
কালীঘাটের কাকু মনিপকে আমরা জানি, টাকা উঠেছে সেটা ফ্যাক্ট। শেখ সুফিয়ান যদি আজকে এতগুলো কথা বলে, কাকে দিয়েছিলেন এবং কার নির্দেশে দিয়েছিলেন সেগুলো তিনি বলুক, বলছেন না কেন? না তো বললে তো সুবিধা হয়। আমি আবার বলছি, দেখুন এই কালীঘাটের কাকু আর কিছু ডায়েরি যেগুলো রিসেন্ট সামনে এসেছে সেখান থেকে না অনেক কিছু পাওয়া যাচ্ছে। উনি বলেছেন নাকি, এটা যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে সুজয় কৃষ্ণ ভদ্রের এক এজেন্ট অরুণ হাজরাকে নাকি টাকাগুলো দিয়েছিলেন। এবার উনি তো দেখুন একটা মানে পোড় খাওয়া রাজনীতিবিদ, বাচ্চা ছেলে তো নন। সুজয় কৃষ্ণ ভদ্রর এজেন্টকে টাকা দিয়ে দিচ্ছেন কোনো গ্যারান্টি ছাড়া, তাও কম টাকা না, 4 কোটি টাকা। 4 কোটি টাকা নিশ্চয়ই ওনার চাকরির জন্য দেননি, আরো কয়েকজনের চাকরি। কার কার চাকরি তোলার জন্য 4 কোটি টাকা তুলেছিলেন এবং এক্স্যাক্টলি কত তুলেছিলেন, তার মধ্যে 4 কোটি টাকা দিচ্ছিলেন, সেগুলো দেখার ব্যাপার আছে। আমি আবার বলছি, পুরো বিষয়টার মধ্যে অনেক কিছু জড়িত। সুজয় কৃষ্ণ ভদ্র, অরুণ হাজরা বলুন বা ছোটখাটো এগুলো খুচখাচ, বড় ব্যাপার, বড় খেলার তো অন্য জায়গায় হয়েছে। কারণ বুঝতে পারছি তরুণ জ্যোতি, অনেক ধন্যবাদ আপনাকে। 26-এর ভোটের আগে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারিতে বিতর্ক। বহিরাগতরা ভোট দিতে এলে হাত পা ভাঙার নিদান বিধায়কের। আবাসের নামে যারা কাটমানি নিচ্ছেন তাদের কেউ তুলোধনা। বিস্ফোরক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরে হার নিশ্চিত জেনে ভুলভাল বকছে বিধায়ক, পাল্টা তো বিজেপি। যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাগুলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? হ্যাঁ, হরিয়ানা, পাঞ্জাব, অন্যান্য অঞ্চল থেকে বিজেপি যারা শাখার যারা লোক, যারা কি বলে RSS করে, সাদিকে করলো কি ঝাঁকে ঝাঁকে বিভিন্ন বুথে তাদের নাম পাঠিয়ে দিল। আর এই 5-6টা অফিসাররা এটা অ্যাকসেপ্ট করে নিল, আর ওরা ভাবলো ভোট দিয়ে বেরিয়ে গেল। আর ওখানে হাই রাইজ বিল্ডিং আছে, এখানে খড়ের ঘর আছে, এখানে খড়ের ঘর থেকে হাঁসুয়া বেরোয়, এখানে খড়ের ঘর থেকে বর্ষা বেরোয়, এখানে খড়ের ঘর থেকে লাঠি বেরোয়। তাই এখানে ইঞ্জিতে নয়, প্রতিটা ধুলিকণাতে লড়াই জড়িয়ে থাকবে। রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর বিভিন্ন এলাকাতে বাইরে চাকরি পেয়েছেন, তাড়াতে পেরেছেন? সে ক্ষমতা আপনার নেই। 3-4টা গোষ্ঠী মন্ত্রী ঢোকাচ্ছে, অন্য কোনো কাউন্সিলর ঢোকাচ্ছে, আপনি কোথাও ঢুকিয়েছেন। এসব কথা বলে লাভ নেই, পাগলে পোলাপোকা বকছেন, এগুলো লাভ হবে না কিছু। শুধু মানুষকে ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন। চমকানো আপনাদের কাজ, কাজে কিছু হবে না।